আসসালামু আলাইকুম। আজকে মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে পরিচালিত ফ্রি ক্লাসে আমি তোমাদের সাথে আছি জান্নাতুল জিন্নাত মারুফা, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরিপাক এবং শোষণ টপিক নিয়ে। চেষ্টা করব তোমাদেরকে চ্যাপ্টারটা এমনভাবে বোঝাতে যাতে একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই তোমাদের সাহায্য করে। আচ্ছা, আমরা মোটামুটি টপিকের মধ্যে ঢুকি। আজকে আমাদের টপিকটা হচ্ছে পরিপাক ও শোষণ। আচ্ছা, চ্যাপ্টারটার আগে বেসিক বুঝি, পরিপাক ও শোষণ জিনিসটা কি। চ্যাপ্টারটাকে দুই ভাগে ভাগ করছে, প্রথম পার্টটুকু আছে পরিপাক নিয়ে এবং দ্বিতীয় পার্টটুকু আছে শোষণ নিয়ে। আচ্ছা, আমরা একটু ফার্স্টে হচ্ছে ওয়ার্ডটা বুঝি, পরিপাক মানে কি। আমাদের গ্রামে একটা ভাষা আছে, পাক মানে রান্না করা। আমরা কোনো কিছু রান্না করা বুঝাতে আমরা পাক ওয়ার্ডটা ইউজ করি। এবার তুমি রান্না করবা কি, অবশ্যই কোনো না কোনো খাদ্য নিয়ে রান্নাটা করবা। এবার রান্না করার সময় তুমি কি কি প্রসেস বা কি কি প্রসিডিউর তুমি অ্যাপ্লাই করো। ফার্স্টে তুমি জিনিসটাকে কাটো, তারপর ধো, তারপর সেখানে বিভিন্ন মশলাপাতি যোগ করো। যদি দেখো যে মশলার ইমব্যালেন্স হয়েছে, বাসায় যদি দেখো যে মশলাপাতি ঠিকভাবে হয় না, তাহলে দেখবা তোমারও রান্না করতে কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছে, বা আমার আজকে রান্নাটা মজা হয় না, এই কথাটা আমরা ইউজ করে থাকি। আজকে মোটামুটি আমরা কোনো একটা কিছু রান্না করব, যে টপিকটা আমরা পরিপাকে আলোচনা করব। রান্না করা শেষ, তুমি জিনিসটা খাইছো, খাওয়ার পর তুমি সেটাকে ত্যাগ করবা, ওয়াশরুমে গিয়ে ত্যাগ করবা। সেই জিনিসটা আমরা যে পার্টে আলোচনা করব সেটা হচ্ছে শোষণ। তাহলে আমরা মোটামুটি বলতে পারি আজকে আমরা খাওয়া থেকে শুরু করে একদম বাথরুম পর্যন্ত আমরা সবকিছু আলোচনা আজকে আমরা এই টপিকটা, বা আমি তোমাকে চেষ্টা করবো ভিডিওটা বোঝানোর জন্য। এবং চ্যাপ্টারের শেষে তোমাদের স্লাইড প্রয়োজন হতে পারে এবং এটার বিভিন্ন পিডিএফ তোমার প্রয়োজন হতে পারে, সেটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তুমি পরবর্তীতে দেখে নাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকি। তাহলে প্রথমে আমি যে কথাটা তোমাদেরকে ইউজ করছিলাম যে পরিপাক বলতে আমরা এখানে কোনো কিছু রান্না করব, তাহলে অবশ্যই আমি খাদ্য রান্না করব। এবার ছোটবেলায় আমরা একটা জিনিস বা একটা সংজ্ঞা পড়ছিলাম যে মোটামুটি আমরা যা খাই তাকে আমরা খাদ্য বলি। তাহলে তুমি চিন্তা করো, তুমি মোটামুটি ইটও খাও, বাচ্চাকালে আমরা রাস্তাঘাটে ইট পড়া দেখলে আমরা সেই ইটটাকেও খাই। তাহলে সেই ইটটা খাওয়ার সাথে সাথে তুমি কি সেটাকে খাদ্য বলবা? কখনোই বলবা না। আমরা তাকেই খাদ্য বলবো যেটা খেয়ে তুমি শক্তি পাবা। তাহলে খাদ্যের সাথে শক্তি জিনিসটা খুব রিলেটেড থাকবে, শক্তি না থাকলে সেটাকে আমরা খাদ্য বলবো না। তাহলে আমরা যা খাই তা খাদ্য না, যাকে আমি শক্তি পাই সেটাকে আমরা খাদ্য বলে বিবেচনা করব। এবার মোটামুটি ছোটবেলায় তোমরা মিনার কার্টুন দেখছো, মিনার কার্টুনে মিনা খুব সুন্দরভাবে বুঝেছিল যে খাদ্যের এক্স্যাক্টলি কয়টা উপাদান থাকে। আমরা মোটামুটি আজকে উপাদান নিয়ে আলোচনা করবো এবং রান্না বান্না করবো, এবং ওয়াশরুম যাতে তোমাদের ঠিকঠাক হয় একদম কমপ্লিটলি সম্পূর্ণ আমরা তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আচ্ছা, আমরা মোটামুটি কি করব, পরিপাক করব নাকি। পাক বলতে আমরা কি করব, রান্না করব। কি রান্না করব? খাদ্য রান্না করব। এবার ওই যে মিনার কার্টুনের কথা বলছিলাম যে এক্স্যাক্টলি আমাদের খাদ্যে মোট কয়টা উপাদান থাকে। আমাদের খাদ্যে মোট উপাদান 6টা। এটা ছোটবেলা পড়াশোনা, মোটামুটি তোমরা সবাই জানো যে খাদ্যে মোট 6টা উপাদান থাকে। এবার তুমি বাসায় এমন খাদ্য তৈরি করবা যে খাদ্যতে 6টা উপাদানের 6টা উপাদান থাকবে, সেই খাদ্যকে আমরা বলবো সুষম খাদ্য। অর্থাৎ এক্স্যাক্টলি যে খাদ্যটা খেলে তুমি 6টা উপাদানের 6টা উপাদানের পুষ্টি তোমার শরীর নিতে পারবে, এটাকে আমরা বলি সুষম খাদ্য। কি খাদ্য বলি? সুষম খাদ্য। এবার এক্স্যাক্টলি সুষম খাদ্যের উপাদান থাকবে কয়টা? সুষম খাদ্যের মোট উপাদান থাকবে 6টি, এটা তোমরা জানো। মোট উপাদান কয়টি? 6টি। এবার একটু 6টা উপাদানের নাম দেখি, তোমরা বাচ্চাকালে পড়ছো। প্রথমটাকে আমরা বলি শর্করা, দ্বিতীয়টাকে আমরা বলি আমিষ, তৃতীয়টাকে আমরা বলি স্নেহ, চতুর্থকে আমরা বলবো ভিটামিন, পঞ্চমটাকে আমরা বলবো খনিজ লবণ, 6 নম্বরটাকে আমরা বলবো পানি। নাকি মোটামুটি হচ্ছে মানে মোট 6টা উপাদান এখানে থাকে। এবার তোমরা একটু দেখো, আমি প্রথম যে 3টে উপাদান লিখছি, এই 3টে উপাদান হচ্ছে জটিল খাদ্য, এবং পরের যে 3টে উপাদান লিখছি সেটাকে আমরা বলি সরল খাদ্য। এবার জটিল আর সরল কি? এক্স্যাক্টলি এই 3টা খাদ্য পরিপাক হওয়ার প্রয়োজন, আর নিচের 3টা হচ্ছে কোনো প্রকার পরিপাকের হওয়ার প্রয়োজন না। তাহলে এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে মোট উপাদান কয়টি? 6টি। পরিপাকের প্রয়োজন হয় কয়টি? 3টি। অর্থাৎ জটিলকে ভেঙে আমি সরল উপাদান করব। আর কয়টি খাদ্য পরিপাক হয় না? এই 3টা খাদ্য মোটামুটি কোনো পরিপাক হয় না। এক্স্যাক্টলি তুমি খাবা এবং তোমার শরীর এটা পুষ্টি উপাদান নিয়ে নিবে। তাহলে পরিপাকের প্রয়োজন কয়টা খাদ্যের? 3টা খাদ্যের। এবার 3টা খাদ্য, তার মানে অবশ্যই যেহেতু এটা জটিল খাদ্য, এটা সরল রূপ আছে, আর আমাদের শরীর মোটামুটি জটিল খাদ্য অ্যাবজর্ব করতে পারে না। আমাদের শরীরে গ্রহণ করার জন্য সরল খাদ্যের প্রয়োজন হয়। তাহলে আমরা কি করব, জটিল খাদ্যকে একটু সরল রূপে পরিণত করার চেষ্টা করব পরিপাক টপিকটুকুতে। তাহলে আমরা শর্করা পরিপাক করে কি উৎপাদন করে? গ্লুকোজ। তার মানে কি, শর্করার সরল উপাদান হচ্ছে গ্লুকোজ। এখন মনে করো তোমার ইনস্ট্যান্ট করে একটা শক্তির প্রয়োজন হচ্ছে, তখন তুমি শর্করা খাবা অর্থাৎ ভাত খাবা নাকি গ্লুকোজ খাবা? এই জন্য আমরা যখন আমাদের ইনস্ট্যান্ট করে শক্তির প্রয়োজন হয় তখন আমরা বাজার থেকে একটা গ্লুকোজ কিনে এনে গোলাই খেয়ে ফেলি, যাতে আমরা ইনস্ট্যান্ট একটা শক্তি পেতে পারি। তাহলে শর্করার সরল রূপ আমরা বলতে পারবো কাকে? গ্লুকোজকে। সেম, আমি যেহেতু একটা জটিল খাদ্য, এটা একটা সরল উপাদান থাকবে সহজভাবে। এটার সরল উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। আর স্নেহ যেটা, এটার সরল উপাদান হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল।
আচ্ছা, এই হচ্ছে সরল খাদ্য। এবার বায়োলজিতে আমরা কিছু টার্ম ইউজ করি, একটা জিনিস খেয়াল করবা, বনের রাজা আমরা বলি বাঘকে, আমরা কিন্তু গাধাকে বলি না। কিন্তু আমি যদি কাজের দিকটা বিবেচনা করতে যাই তাহলে দেখবো গাধা সব থেকে বেশি কাজ করে আর বাঘ কম কাজ করে। তাহলে আমরা যদি গাধার মতো না খেটে একটু বাঘের মতো খাটতে পারি তাহলে দেখবে অ্যাডমিশন কোর্সটা খুব সহজ হবে তোমাদের জন্য। কিরকম? আমরা সব টপিক পড়বো না, আবার কোনো টপিক বাদও দিব না। অর্থাৎ একটা টপিকের মধ্যে বায়োলজির যত টপিক আছে সব টপিক যেন আমি একটা সামারি আকারে বলতে পারি। যেমন বায়োলজিতে আমরা কিছু টার্ম ইউজ করি, কিরকম? যেমন হার্টের ডাক্তারকে কি নামে ডাকা হয়? কার্ডিওলজিস্ট। তারপর দাঁতের ডাক্তারকে কি ডাকা হয়? ডেন্টিস্ট। তাহলে আমরা মোটামুটি এগুলো জানি যে কার্ডিও ওয়ার্ডটা আমরা হৃৎপিণ্ড বোঝাতে ব্যবহার করি, ডন্ট বা ডেন্টিস্ট ওয়ার্ডটা আমরা ব্যবহার করি হচ্ছে দাঁতের ডাক্তার বোঝাতে। এর জন্য আমরা বায়োলজিতে কিছু টার্ম ইউজ করি। যেরকম কার্ডিয়া কথাটা যখনই দেখবা তাহলে বুঝবা এখানে হৃৎপিণ্ড বোঝানো হয়েছে, হৃৎপিণ্ড বোঝানো হয়েছে। কার্ডিও ওয়ার্ডটা আমরা যখনই দেখবো, যেমন মনে করো একটা রোগের নাম বলছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তুমি জীবনে কখনোই শোনো নাই। যারা ইন্টার ফার্স্ট ইয়ারে ওঠে তারা মনে করো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলতে কি বোঝায় এটাই আমরা বুঝি না, কিন্তু তুমি কার্ডিও ওয়ার্ডটা জানো যে আপু বলছিল কার্ডিও ওয়ার্ডটা মানে আমরা হৃৎপিণ্ড বুঝাই। তাহলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যদি কোশ্চেনটা এরকম হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আমাদের শরীরে কোন পার্টটাকে অ্যাটাক করে, তখন বলবো আমাদের হার্টকে অ্যাটাক করে। সেম যদি এরকম বলে যে ডেন্টিস্ট বা ডন্ট কথাটা আমরা ইউজ করি হচ্ছে দাঁত বুঝাতে, এই চ্যাপ্টারে লাগবে কারণ খাবার দাবার চিবাইতে তো আমাদের দাঁত দরকার। তাহলে কার্ডিয়া বলতে আমরা কি বুঝবো? হৃৎপিণ্ড বুঝবো। ডন্ট কথাটা যখনই দেখবা, যেখানে দেখবা, সেটা বলতেই আমরা এটাকে দাঁত বুঝাই। তাহলে ডন্ট মানে কি? দাঁত। সেম পালমোনারি, এই চ্যাপ্টারের টপিক না, তারপর বলে দিচ্ছি। পালমোনারি কথাটা যখনই দেখবা তখনই বুঝবে এটা দিয়ে একটু ফুসফুস বুঝায়। তার মানে সবকিছু পড়ার দরকার নেই, যে যে জিনিসটা, যেমন পালমোনারি এম্বোলিজম একটা রোগের নাম, তুমি জানো পালমোনারি বলতে বুঝায় হচ্ছে ফুসফুস। তাহলে পালমোনারি এম্বোলিজম আমাদের শরীরে কোন পার্টকে অ্যাটাক করে? ফুসফুসকে অ্যাটাক করে। মোটামুটি এটা হচ্ছে আমাদের, আমরা কিছু শর্ট ফর্ম ইউজ করি। সেম বায়োলজিতে আরো কিছু শর্ট ফর্ম আমরা ইউজ করে থাকি। যেমন মনো কথাটা যখনই কোনো কিছুর মধ্যে দেখবা তাহলে বুঝবে এটা মানে এক। ডাই কথাটা যখনই দেখবা তখন বুঝবা এটা বলতে আমরা দুই বুঝি। আবার পলি কথাটাও তোমরা দেখবা অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কেমিস্ট্রিতেও ব্যবহার করি। পলি মানে অনেক, অর্থাৎ দুইয়ের অধিক যখন হবে তখন আমরা পলি ওয়ার্ডটা ইউজ করতে পারি। এবার একটু আগের জায়গায় যাই, আমরা একটা এমসিকিউ পড়াবো, মজার এমসিকিউ। শর্করা পরিপাক করে আমরা কি পাবো? গ্লুকোজ পাবো। অর্থাৎ একটা শর্করার মধ্যে আমি অনেক গ্লুকোজ ওটার মধ্যে লুকায়িত অবস্থায় থাকে। তার মানে শর্করার একটা যদি আমি দেখি, অর্থাৎ শর্করাকে ভেঙে যদি আমি একটা উপাদান তৈরি করি তাহলে সেটা হবে গ্লুকোজ। তাহলে আমরা সহজভাবে বলতে পারি, যদি কোশ্চেনটা এরকম হয় শর্করার মনোমার বলবো কাকে, তাহলে আমরা গ্লুকোজকে শর্করা মনোমার বলতে পারি। আবার অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে একটা শর্করা উৎপাদন করে, তাহলে আমরা বলতে পারি যে গ্লুকোজের পলিমার বলবো কাকে, তখন বলবো গ্লুকোজের পলিমার আমরা বলি শর্করাকে। সেম তোমরা জানাইও যে আমিষ পরিপাক করে যেহেতু আমরা অ্যামিনো অ্যাসিড পাই, তাহলে আমিষের মনোমারকে অ্যামিনো অ্যাসিড, আর যদি বলে অ্যামিনো অ্যাসিডের পলিমারকে তখন বলবো আমিষ। অর্থাৎ আমরা কি করতে পারি, একটা পড়ে আর অন্যগুলোর কাছে আমরা জানতে পারি। আচ্ছা মোটামুটি দেখো, তাহলে মনো মানে এক, ডাই মানে দুই, পলি মানে অনেক। এবার আরেকটু কিছু দিই তোমাদেরকে, মানে মাথার মধ্যে একটু ঢুকাও। এই চ্যাপ্টারে আমরা মোটামুটি যে পরিপাকটা করব, আমরা ওই যে তোমাকে বললাম না পাক মানে রান্না করা, অর্থাৎ আমি কোনো কিছু কাটবো তারপর সেখানে আমরা মশলাপাতি ইউজ করব। এখানে আমরা সেম, এবার আমরা আগের পেজে 6টা উপাদান করছিলাম না, একটু যাই আমরা। আচ্ছা এই যে 6টা উপাদানটা পড়ছিলাম, দেখো টপিকের নাম পরিপাক এবং শোষণ, রান্না করব এবং সেটাকে ত্যাগ করব। ভালোভাবে বুঝো, তোমাকে আমি এই 6টা উপাদানই মনে করো খাইতে দিলাম, তোমাকে বললাম যে তুমি খাদ্য গ্রহণ করো, তখন তুমি কি কাজ করবা? সেই খাদ্যটাকে নিয়ে তো আর বসে থাকবা না, অবশ্যই তুমি খাবা। কোন কোন পথে খাবা? ফার্স্টে আমি মনে করো তোমাকে 1 প্লেট, মোটামুটি আমাদের সবার পরিচিত বা খুব মজার একটা খাবার হচ্ছে বিরিয়ানি, তোমাকে আমি 1 প্লেট বিরিয়ানি খাইতে দিলাম, তখন তুমি কি করবা? অবশ্যই বিরিয়ানির দিকে তাকাই থাকবা না, সেই বিরিয়ানিটাকে ফার্স্টে তুমি মুখে দিবা। তাহলে আমাদের খাদ্য প্রথম যায় কোন স্থানে? মুখে যায়। মুখ থেকে যায় কোথায়? অন্ননালীতে। অন্ননালী দিয়ে যায় পাকস্থলী, অর্থাৎ তোমার পেটে গেছে। পাকস্থলীর পরে 2টা পার্টে যায়, একটা ক্ষুদ্রান্ত, একটা বৃহদান্ত, একটা মলাশয়। তাহলে আমরা খাদ্যের পার্ট যদি বিবেচনা করতে যাই, মুখ, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, মলাশয়। দেখো উপাদানও 6টা, তোমার খাদ্য প্রবেশের স্থানও হচ্ছে মোট কয়টা স্থানে? 6টা স্থানে যায়। এবার একটা জিনিস, ভালো জিনিস খেয়াল করো, ফার্স্টে খাদ্য যায় কোথায়? মুখে। আমি যে খাদ্যের উপাদানটা লিখছি, 1 নম্বর উপাদান আমি কি লিখছিলাম? শর্করা। তাহলে মুখে খাদ্য পরিপাক হয় শুধুমাত্র শর্করা, আমিষ স্নেহ পরিপাক হবে না। দ্বিতীয়তে খাদ্য যায় কোথায়? তোমার অন্ননালীতে যায়, অন্ননালীতে কোনো প্রকার পরিপাক হয় না। তাহলে দ্বিতীয়তে যাবে কোথায়? পাকস্থলীতে। অর্থাৎ যেহেতু অন্ননালীতে কোনো খাদ্য পরিপাক হয় না, অন্ননালীর কাজ কি? মুখ থেকে পেটে জাস্ট খাদ্যটাকে নিয়ে যাওয়া, এটাই শুধুমাত্র অন্ননালীর কাজ। অন্ননালী এছাড়া আর কোনো কাজ করে না। আরো একটা মজা, সৃষ্টিকর্তার একটা খুব সুন্দর খেল দেখাই তোমাদেরকে। এই হচ্ছে তোমার
অন্ননালী। এই মুখ থেকে খাবার গ্রহণ করছো, পাকস্থলীতে তোমার খাবারটা চলে যাবে। এবার যে তোমাকে তৈরি করছে, সেটা যে ধর্মের হও না কেন, যে তোমাকে তৈরি করছে, তোমরা মোটামুটি অগি কার্টুনটা সবাই দেখছো। অগিতে একটা জিনিস দেখায়, ও যখন খাবার খায় তখন খাদ্যটা এরকম আকারে যায়, এরকম, অর্থাৎ এখানে যখন যাবে এতটুকু জায়গা ফুলবে, বাকিটুকু জায়গা ফুলবে না। কেন তৈরি করা হয়েছে? যদি এরকম ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক অন্ননালী তৈরি না করে যে তোমাকে সৃষ্টি করছে সে যদি একটু পাইপের মতো তৈরি করতো, তাহলে ঝামেলা হইতো কি? মুখে খাবারটা দিতা, আস্তে পেটের মধ্যে পাইপের মতো টুক করে পড়ে যেত। আমাদের পেটের মধ্যে একটা শক্তিশালী অ্যাসিড আছে, অ্যাসিডের নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা এমন মারাত্মক, তুমি যদি হাতে দাও এইখান থেকে দিবা, এখান থেকে বের হয়ে চলে আসবে। কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে এত মারাত্মক একটা অ্যাসিড তোমার পেটে দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? তুমি খাবার যখন খাবা, ফুচকা চটপটি খাবা, এর মধ্যে অনেক জীবাণু থাকবে, সেই জীবাণু পেটের মধ্যে চলে যেতে পারে। ওটাকে মারার জন্য একটা শক্তিশালী অ্যাসিড রূপে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটে ব্যবহার করা হয়। দেখবে তোমাদের যখন অ্যাসিডিটি হয়, আমরা অ্যাসিডিটি কথাটা কেন ইউজ করি? কারণ আমার পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাড়ছে, এই জন্য আমরা কি ব্যবহার করি? অ্যাসিডিটি ওয়ার্ডটা ব্যবহার করি। দেখো, যদি এরকম পাইপের মতো দিত, তাহলে মুখ থেকে খাবারটা ডিরেক্ট আমার পাকস্থলীতে পড়ে যাইতো। উল্টা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি যখন কোনো কিছু ফেলবো তখন লিকুইড জাতীয় কোনো পদার্থ যদি থাকে তাহলে সেটা উপচে পড়ে যায়। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উপচে পড়ে যাইতো, অন্ননালী ক্ষতিগ্রস্ত হইতো, মুখ ক্ষতিগ্রস্ত হইতো, আশেপাশে যত অর্গান আছে এগুলো ক্ষতিগ্রস্ত হইতো। এর জন্য সৃষ্টিকর্তা পাইপের মতো তৈরি না করে এটাকে স্থিতিস্থাপক করে তৈরি করছে, যাতে তোমার জন্য ইজি হয়, খাদ্য পড়ে যাতে তোমার অন্যান্য স্থান ক্ষতিগ্রস্ত না হয়। তারপরে আমাদের অনেকের অ্যাসিডিটি হয়, গ্যাস্ট্রিক আলসার হয়, সেটা একটু অন্য জিনিস, সেটা একটু পরে দেখি আমরা। তাহলে আমাদের অন্ননালীতে কোনো প্রকার খাদ্য পরিপাক হয় না। তাহলে কোথায় কোথায় যাচ্ছে খাবার? খাবার প্রথমে যাচ্ছে মুখে। তাহলে আমি প্রথম যে উপাদানটা লিখছিলাম সেটা ছিল শর্করা। তাহলে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় কোথায়? মুখে। মুখে শর্করা জাতীয় খাদ্য পরিপাক ব্যতীত আর কোনো খাদ্য মোটামুটি পরিপাক হয় না। কেন হয় সেটা পরে যাচ্ছি। 2 নম্বর খাদ্য যাবে অন্ননালীতে, অন্ননালীতে যাবে। 3 নম্বরে যাবে পাকস্থলী, পাকস্থলী। 4 নম্বরে যাবে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র। 5 নম্বরে যাবে বৃহদান্ত্র, বৃহদান্ত্র। আর 6 নম্বর যেটা যাবে সেটাকে আমরা বলি মলাশয়। এখান থেকে বের করে দিব, এটা ছাড়া এটার আর কোনো কাজ নাই। তাহলে দেখো, এদের মধ্যে 2 নাম্বার এবং 6 নাম্বার এখানে কোনো প্রকার খাদ্য পরিপাক হয় না। এটা হচ্ছে নিতে সাহায্য করে, এটা হচ্ছে বাথরুমে যেয়ে দিতে সাহায্য করে। মলাশয়ের কাজ হচ্ছে এক্স্যাক্টলি এরকম। তাহলে আমরা মুখে 1 নম্বর খাদ্যের উপাদান পড়ছিলাম শর্করা, তাহলে শর্করা যদি খাদ্য পরিপাক হয় মুখে। 2 নম্বর খাদ্য উপাদানের নাম পড়ছিলাম আমিষ। দেখো 3 নম্বরে পাকস্থলীতে, এখানে তো কোনো পরিপাক হচ্ছে না, তাহলে পরিপাক হবে কোথায়? পাকস্থলীতে। তাহলে পাকস্থলীতে হচ্ছে ওই যে 2 নম্বর খাদ্য উপাদান যেটা পড়ছিলাম আমিষ, সে আমিষ পরিপাক হবে কোথায়? পাকস্থলীতে। এবার আসি 4 আর 5, একটার নাম ক্ষুদ্রান্ত, একটার নাম বৃহদান্ত। খুব সিম্পল একটা কোশ্চেন তোমাদেরকে আমি বুঝাই। ক্ষুদ্রান্ত জিনিসটার নামের মধ্যে ক্ষুদ্র আছে, আর বৃহদান্তের নামের মধ্যে বৃহৎ কথাটা আছে। তাহলে মোটামুটি বড় হওয়ার কথা কে? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই দুইটার মধ্যে বড় কে, তখন তুমি ইজিলি বলে দিবা যেহেতু বৃহদান্তের নামের মধ্যে বৃহৎ কথাটা আছে, তার মানে বড় হচ্ছে বৃহদান্ত, ছোট হচ্ছে ক্ষুদ্রান্ত। যদি তোমাকে কেউ এরকম কোনো কোশ্চেন করে, তুমি তাকে রিপিট আর একটা কোশ্চেন করবা যে প্রস্থে বড় নাকি দৈর্ঘ্যে বড়। ক্ষুদ্রান্ত যেটা, এটার মধ্যে পেঁয়াজ থাকে অনেক বেশি, এর জন্য দৈর্ঘ্যে এটা বড় হয়। আর যেটা বৃহদান্ত, এটা চ্যাপটায় অনেক মোটা হয়, এর জন্য এটার নাম বৃহদান্ত। তার মানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে কোনটা বড়, তাহলে তুমি তাকে আবার জিজ্ঞেস করবা যে লম্বায় বড় নাকি হচ্ছে প্রস্থে বড়। তারপর তোমার অ্যান্সারটা তুমি তোমার মতো সাজাই দিয়ে দিও, সমস্যা নেই। আচ্ছা, এবার এই ক্ষুদ্রান্তের 3টা পার্ট আছে। একটাকে আমরা বলি ডিউডেনাম, ডিউডেনাম। 2 নম্বরটাকে আমরা বলি জেজুনাম, জেজুনাম। আর 3 নম্বরটাকে আমরা বলি ইলিয়াম। এই হচ্ছে মোট 3টা, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। মোট কয়টা? 3টা। এদের মধ্যে এই ডিউডেনাম মশাই প্রথম যে নামটা বলছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এটা দেখতে ইউ আকৃতির হয়, যেটাতে কি আকৃতির হয়? ইউ আকৃতির হয়। এটার সাথে আরো কিছু রিলেটেড, জুলজি বইতে যত ইউ আকৃতির অঙ্গ আছে এটা আমি বলে দিচ্ছি, এটা এমসিকিউতে অনেক বেশি ইম্পর্টেন্ট। একাডেমিক করো, অ্যাডমিশন করো, দুইটার ক্ষেত্রে সেম, মানে সেম জিনিস। এই চ্যাপ্টারটা একটু গুছানো না, আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু গুছিয়ে আনা, এনে বুঝাই দেওয়ার একটু চেষ্টা করব। তাহলে এটা দেখতে কি আকৃতির হয়? ইউ আকৃতির হয়। তোমার শরীরে আরো অনেক ইউ আকৃতির আছে, তার মধ্যে তুমি যখন কথা বলো তখন তোমার ফেসের একটা হাড়ি শুধুমাত্র নড়ে, আর কোনো হাড় নড়ে না। দেখো, একটু ট্রাই করে দেখো যে তোমার মুখের মধ্যে কোন হাড়িটা নড়ে কথা বলার সময়। আমি কথা বলতেছি, কোন হাড়িটা নড়তেছে। এছাড়া আর কোনো হাড়ি, আমি আমার ফেস এক্সপ্রেশনে কোনো হাড়ি আমি নাড়াতে পারছি না। হয়তো আমার এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, চামড়া টামড়া কুচকাচ্ছে, বুড়া হবো আরো কুচকে যাবে, যে একটা হাড় নড়তেছে, নিচের হাড়টা দেখবার শুধু নড়তেছে, এই হাড়টাকে আমরা বলি ম্যান্ডিবল। এটার আকৃতি হচ্ছে ইউ আকৃতি। তাহলে আমরা বলতে পারি কি, ইউ আকৃতির একটা অর্গানের নাম হচ্ছে ডিউডেনাম, আর একটা অঙ্গের নাম হচ্ছে ম্যান্ডিবল, যেটা আমরা কথা বলার সময় নাড়াচাড়া করি। তাহলে ইউ আকৃতির অঙ্গের মধ্যে প্রথমটাকে দেখলাম ডিউডেনাম এই চ্যাপ্টারের মধ্যে। আচ্ছা, এটার সাথে আরো কিছু আছে,
2 নম্বর অর্গের নাম তোমাকে আমি বলে দিলাম ম্যান্ডিবল, কোথায় থাকে তুমি কথা বলার সময় যে জিনিসটা নড়ে সেটাকে। 3 নম্বর কিডনি চ্যাপ্টার মোটামুটি তোমরা পড়ছো, কিডনি চ্যাপ্টারের মধ্যে একটা অর্গানের নাম আছে হেনরির লুপ, লুপ মানে ফাঁস। আমি যখন ফাঁস তৈরি করি তখন ওখানে ইউ আকৃতির একটা শেপ তৈরি হয়, তাহলে আমরা বলতে পারি কিডনির নেফ্রনের মধ্যে আমি যে গঠনটা পড়ছিলাম হেনরির লুপ, সেই হেনরির লুপ হচ্ছে ইউ আকৃতির, তাহলে 3 নম্বর বলবা হেনরির লুপ, হেনরির লুপ। আচ্ছা, এই মোটামুটি 3টা জিনিস কি আকৃতির, ইউ আকৃতির, একসাথে হয়ে গেল। ইউ আকৃতির অঙ্গ আমাদের মোট কয়টা হলাম, বললাম 3টা, যে ইউ আকৃতির শেপ আমরা তোমার বইটা আমি দেখতে পাই। আচ্ছা গেল ডিউরেনাম। দ্বিতীয় নম্বর জেজুনাম, তৃতীয় নম্বর ইলিয়াম। কিছু করতে হবে না, জাস্ট তুমি এখান থেকে এই 3টার নাম পড়বা যে ক্ষুদ্রান্তে 3টা অংশ থাকে, ডিউরেনাম, জেজুনাম, ইলিয়াম। এটা ব্যতীত আর তোমার আপাতত কোনো কিছুর দরকার নাই। বৃহদান্তে আসি, বৃহদান্তের 3টা পার্ট, একটাকে আমরা বলি সিকাম, 2 নম্বরটাকে আমরা বলি কোলন, আর 3 নম্বরটাকে আমরা বলি মলাশয়। ওই মলাশয়টা ওইখানেও চলে গেছে। এটা হচ্ছে আমাদের 3টা পার্ট, সিকাম, কোলন, মলাশয়। মোটামুটি এতটুকু ক্লিয়ার হয়েছে। আমি একটু আবার রিভিউ করি। যেহেতু আমি খাদ্যের প্রথম উপাদান পাইছিলাম শর্করা, শর্করা পরিপাক হয় তোমার 1 নম্বর স্থানে যেখানে খাবার যায়, যেটার নাম হচ্ছে মুখ। অন্ননালীতে কোনো প্রকার খাদ্য পরিপাক হয় না, তাহলে 2 নম্বর উপাদান আমি অন্ননালীতে বলবো না। 2 নম্বর উপাদানের নাম হচ্ছে আমিষ, তাহলে পরিপাক হবে তোমার যে স্থানে পরিপাকটা হয় সেটা হচ্ছে পাকস্থলী। ইনফরমেশন ক্লিয়ার? তারপর আসি ক্ষুদ্রান্ত, তারপর বৃহদান্ত। এটা মোটামুটি হচ্ছে তোমার, এখানে আমি শুধু শর্করা করতেছি, এখানে আমি শুধু আমিষ করতেছি, আবার খাদ্যের উপাদান তো মোটামুটি 3টা পরিপাক হবে, তাহলে এগুলো সবগুলোর চূড়ান্ত পরিপাক হবে ক্ষুদ্রান্তে। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে সকল খাদ্যের চূড়ান্ত পরিপাক হয় কোন স্থানে, তখন বলবা সকল খাদ্যের চূড়ান্ত পরিপাক হয় ক্ষুদ্রান্ত নামক স্থানে। কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। আচ্ছা আরেকটা জিনিস বলি, ওই যে বলছিলাম না পাক মানে রান্না করে, আমরা ঘুরে ফিরে ওই স্থানটায় যাই। অর্থাৎ আমি কোনো একটা কিছুকে রান্না করব পরিপাক পাঠ্যটিতে, কি করব, ফার্স্টে জিনিসটাকে কাটবো, তারপর সেখানে মশলাপাতি ইউজ করব সেম টু সেম। এখানে আমরা পরিপাক 2টা করব, একটা যান্ত্রিক পরিপাক, একটা রাসায়নিক পরিপাক। অর্থাৎ যান্ত্রিক মানে আমি যন্ত্র দিয়ে একটু কোটাটোটা করবো, আর রাসায়নিক পরিপাক ওখানে আমি একটু মশলা ইউজ করব। তাহলে আমরা যদি বলি মুখে কয়টা পরিপাক হয়, 2টা পরিপাক হয়, যান্ত্রিক, রাসায়নিক। আমি রান্না করতে যে যে পদ্ধতি ইউজ করি, তাহলে পাকস্থলীতে কয়টা পরিপাক, সেম, যান্ত্রিক মানে 2টা পরিপাক হবে, যান্ত্রিক এবং রাসায়নিক, সেম ক্ষুদ্রান্ত। আর বৃহদান্ত হচ্ছে মোটামুটি শোষণের কাজ করে। আচ্ছা একটু শোষণ পার্টটুকু, যেহেতু ওটা খুব বেশি ঝামেলা নেই, ওটা কমপ্লিট করে ফেলি। আমার খাদ্যের উপাদান পরিপাক হয় কয়টা, 3টা, শর্করা, আমিষ, স্নেহ। এদের মধ্যে 1 নম্বরে যে আছে শর্করা, এটা পরিপাক হয়ে গেছে মনে করো, হয়ে গিয়ে দেন গ্লুকোজ উৎপাদন করছে, এখন তো আমার শোষণ হওয়া দরকার। এই শোষণ কাজটা আমার করবে কে, করবে হচ্ছে বৃহদান্ত্রের পার্টটুকু হচ্ছে আমাদের শোষণের কাজ করবে। যদি কোশ্চেন হয় কোন প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য শোষিত হয়, তখন বলবো ব্যাপন প্রক্রিয়া। খুব সহজ, কোনো ঝামেলা নাই। এই ব্যাপন মশাইটা খুব ভালো, বুঝলা? এই যে শর্করা যেটা থাকবে, অর্থাৎ শর্করার যে সরল রূপ গ্লুকোজ, গ্লুকোজ এটা সোজাসুজি ব্যাপন প্রক্রিয়ায় চলে যাবে, ডিরেক্ট ব্যাপন প্রক্রিয়ায়। দ্বিতীয় উপাদানের নাম হচ্ছে আমিষ, ও ঝামেলা মনে করো, ঝামেলা টামেলা নাই ওর মধ্যে, ও যাবে ব্যাপন প্রক্রিয়া। ঝামেলাটা বাজাবে স্নেহ। কিরকম, ওর যে শোষণীটা 2 রকম হয়, আমরা স্নেহ জাতীয় খাদ্য 2 রকমের খেতে পারি, একটা সরল, একটা জটিল, মানে একটা ক্ষুদ্র, একটা বড়। যদি ছোট হয় কোনো ঝামেলা নাই, ছোট ছোট চর্বি, সেটা ব্যাপন প্রক্রিয়া তোমার ব্লাডের মধ্যে ঢুকে যাবে, এটা সহজ জিনিস। যে এটা ছোট যদি হয়, ছোট, তখন এটা ডিরেক্ট ব্যাপন প্রক্রিয়া চলে যাবে, কোনো ঝামেলা নাই। যদি এটা বড় হয়ে যায়, তখন এটা একটু লসিকার মাধ্যমে যাবে। লসিকার চ্যাপ্টারটা আমরা মোটামুটি ব্লাড যখন পড়বো, তখন এই লসিকা বলতে আমরা কি বুঝি এটা আমরা বুঝতে পারবো। জাস্ট এতটুকু জেনে রাখো, যদি আমাদের স্নেহ পদার্থটা ছোট হয় তাহলে যাবে ব্যাপন প্রক্রিয়ায়, যদি বড় হয় তাহলে যাবে লসিকা প্রক্রিয়া বা লসিকার মাধ্যমে প্রবাহিত হবে। শোষণ পাঠ্যক্রমে আশা করি মোটামুটি তোমার আর ঝামেলা হবে না, এতটুকু পড়লেই হবে। সবকিছু পড়ার দরকার নাই, এত ইনফরমেশন মাথায় নিলে পরীক্ষা হলে যাবা, দেখবা কিছু মনে পড়তেছে না। আর একটা অ্যাডমিশন টাইম আমাদের ঝামেলা যেটা হয়, জটিল জিনিস পড়তে পড়তে সরল জিনিস আমাদের মনে করো মাথা থেকে আউট অফ সিলেবাস হয়ে যায়, হলের মধ্যে ঢুকছো। আমি মোটামুটি একটা কথা বলি যে এক্সামের হল আর তোমার এখানে বসে যে তুমি ক্লাসটা আমাদের করবা, এই 2টা আকাশ আর পাতাল তফাৎ। তখন তোমার মাথায় অনেক কিছু টেনশন একসাথে জড়ো হবে, যে এই পরীক্ষাটার উপর ডিপেন্ড করতেছে আমি ভবিষ্যতে কি করব, মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো কিনা, অনেক কিছু মাথায় কাজ করে। ঠিক আছে, তখন আবার টেনশন হয়ে যায়। এত টেনশন হয়, মনে করো কোশ্চেন আসছে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, তুমি জানো দোয়েল, তখন ওই মুহূর্তে ভাববা আরে এত ইজি কোশ্চেন তো হওয়ার কথা ছিল না, তখন বলবা হয়তো চেঞ্জ হয়ে গেছে, দোয়েল থেকে কোয়েল হয়ে গেছে। তখন তুমি জাতীয় পাখির নাম কি দেখাবো খুঁজবা, দেখো অপশনে কোয়েল আসেও, তখন কোয়েলটা দেখাই দিয়ে চলে আসবে, আইসা তো বলবো পরীক্ষা খুব ভালো হয়েছে, দেখবা যে মার্ক কম হয়েছে। এটাই হচ্ছে বেসিক, মানে যত মাইন্ডটাকে যত ঠান্ডা রাখতে পারবা, মাথা যত ঠান্ডা থাকবে, দেখবা পড়াশোনা ইজি লাগতেছে। আর পড়াশোনাকে একটু শর্ট করার ইউজ করো, যত তুমি শর্ট টেকনিক, মানে এত শর্ট টেকনিক আবার ইউজ করো না যে ওই টেকনিক মনে রাখার জন্য আর একটা টেকনিকের দরকার হচ্ছে, এত কিছু দরকার নেই। তুমি যাতে মনে রাখো, সেটা কোনো টিচারের হওয়া লাগবে না, কোনো প্রফেশনাল কারো হতে হবে না, তুমি নিজের মতো করে যেটা তোমার মনে থাকে, এটাই এনাফ, আর কিছু লাগবে না।
আচ্ছা, এটা বলতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি শোষণ প্রক্রিয়াটা এভাবে যাবে। এবার খাদ্য প্রথম কোন স্থানে গেছিল? ওই যে বিরিয়ানিটা পেয়ে প্রথম খাদ্যটা দিছিল কোথায়? মুখে। আমি বলছিলাম কয়টা পরিপাক হবে? দুইটা। একটা বলছিলাম যান্ত্রিক, আর একটাকে বলছিলাম রাসায়নিক। তাহলে প্রথম আমরা একটু মুখে যান্ত্রিক পরিপাকটুকু দেখি। যান্ত্রিক বলতে আমার মনে হচ্ছে যন্ত্র জিনিসপত্র দরকার। তাহলে তুমি চিন্তা করো, তোমার মুখের যান্ত্রিক পরিপাক একজন করবে, রাসায়নিক পরিপাক একজন করবে। যান্ত্রিক কে করবে? দুইজন করবে। একটা হচ্ছে দাঁত, একটা হচ্ছে জিহ্বা। যে যে যন্ত্র তোমার মুখের মধ্যে আছে এই দুইটা করবে যান্ত্রিক পরিপাক। আর যদি আমরা রাসায়নিক পরিপাক দেখি, তোমার মুখে একটু রাসায়নিক উপাদান জিনিসপত্র আছে কি? লালা আছে। তাহলে আমাদের মুখে রাসায়নিক পরিপাক করে লালা, মুখে যান্ত্রিক পরিপাক করে হচ্ছে আমাদের দাঁত এবং জিহ্বা। এখন আমরা একটু দাঁতে যাই। আছে দাঁত সবার? আমরা একটু দাঁতে যাই। প্রথমেই বলছিলাম যেখানে দাঁত কথাটা দেখবা তখন মোটামুটি একটা ওয়ার্ড আমরা ইউজ করি, ডন্ট। যখনই তুমি ডন্ট দেখবা তখনই তুমি এটা দ্বারা হচ্ছে দাঁত বুঝাবা। এবার সবাই একটু দাঁতের দিকে, নিজের দাঁতের দিকে একটু দেখি। আমাদের দাঁতের পাটি আছে কয়টা? দুইটা। এই দুইটা পাটিকে উপরে একটা পাটি থাকে, নিচে একটা পাটি থাকে। এই দুইটা পাটিতে কি পরিমাণে দাঁত থাকে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আগে আমরা দেখি আমাদের মোট কয় প্রকারের দাঁত থাকে। বাচ্চাকালে পড়াশোনা তোমরা সবাই পড়ছো। একটাকে কর্তন বলে, একটাকে ছেদন বলে, একটাকে প্রিমোলার, ওই অগ্রপেশন আর পেশন বলে। আমরা একটু ইংলিশটা দেখি, একটু ছোটবেলায় তো পড়ছি, এবার একটু ইংলিশটা দেখি। একটাকে আমরা বলি কর্তন, একটাকে আমরা বলি ছেদন, একটাকে আমরা বলি অগ্রপেশন, অগ্রপেশন। আর 3 নম্বর, এই 4 নম্বরটাকে, এটা 3, 4 নম্বরটাকে আমরা বলি হচ্ছে পেশন। মোট কয় প্রকারের দাঁত আছে তাহলে? কয় প্রকারের দাঁত আছে? মোট দাঁত আছে 4 প্রকারের দাঁত আছে। এ হচ্ছে মোট 4টা দাঁত। কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন, এগুলো প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ড আছে। আমরা ইংলিশ ওয়ার্ডে যাবো না, তুমি জাস্ট জানো আমাদের দন্ত সংকেতে 4টা ইংরেজি ওয়ার্ড থাকে। ICPM, এরকম মোট 4টা থাকে। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, কিছু লাগবে না, জাস্ট দেখবা দন্ত সংকেত কতটি থাকে, মানে দন্ত সংকেতে কয়টা ওয়ার্ড থাকে এতটুকু মুখস্থ করে, ইংলিশ ওয়ার্ডের দরকার নাই। একটা হচ্ছে আই, একটা সি, একটা পি, একটা এম। আমি তোমাদেরকে কিছু শর্টকাট দেই। কিরকম শর্টকাট দিচ্ছি একটু দেখো। আচ্ছা, তুমি মোটামুটি 3 প্রকারে, মানে 3 জনের দাঁত থাকে। একটা হচ্ছে বাচ্চাকালে তোমাদের দাঁত থাকে, তারপর একটু পূর্ণবয়স্ক হও তখন তোমাদের দাঁত থাকে, পূর্ণবয়স্ক। আর একটা হচ্ছে তুমি বয়সন্ধিকালে যখন থাকো, এটার আগে একটু বয়সন্ধিকালটা দিই। বয়সন্ধিকাল যখন থাকে তোমাদের তখন একটা দাঁত থাকে, আর একটা হচ্ছে তুমি যখন পূর্ণবয়স্ক থাকো তখন তোমার এক প্রকারের দাঁত থাকে। এই মোট হচ্ছে বয়স্ক। এবার চিন্তা করো, তুমি ফার্স্টে বাচ্চা, তারপর বয়সন্ধিকাল, তারপর পূর্ণবয়স্ক। তোমরা মোটামুটি এই পূর্ণবয়স্কের সংকটটা বাচ্চাকাল থেকে পড়ে আসছো, সেটা আমরা জানি। I2, C1, P2, M3। তোমরা এত কষ্ট না করে তোমরা জাস্ট পড়বা 2123, জাস্ট এই ওয়ার্ডটাকে পড়ো। তুমি তো জানোই 4টা ওয়ার্ড থাকে, ICPM, এই মোট 4টা ওয়ার্ড থাকে। তুমি জাস্ট জানো 2123 এটা হচ্ছে আমাদের পূর্ণবয়স্কের দন্ত সংকেত। এবার চিন্তা করো, একটা লোক যখন পূর্ণবয়স্ক হয় তার আগে তার বয়সন্ধিকাল আসে, তার আগে তার বাচ্চাকাল থাকে নাকি? আচ্ছা, তাহলে 2123 ঠিক আগের ওয়ার্ডটা কত? 2123 আগের সংখ্যাটা হচ্ছে 2122। তার মানে পূর্ণবয়স্কের বা বয়সন্ধিকালে দন্ত সংকেত থাকবে কত? 2122। 2123 জাস্ট আমি একটা উপরে উঠছে। এবার একটা কথা চিন্তা করো, মোলারে পূর্ণবয়স্ক হইলে দাঁত থাকে কয়টা? 3টা। বয়সন্ধিকালের থাকে 2টা। তাহলে বয়সন্ধিকালের থেকে বাচ্চারা কি বড় হয়? অবশ্যই ছোট হয়। তাহলে যদি বয়সন্ধিকালে 2টা থাকে তাহলে বাচ্চার ক্ষেত্রে কি এটা 3 হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনোভাবেই নাই। তার মানে এটা 2ই থাকবে, এটা 2ই থাকবে। আর এখানে যে ওয়ার্ডটা থাকে এদের মধ্যে যে প্রিমোলার, এই যে 2 পড়ছো না, এটা বাচ্চাদের থাকে না, এই জন্য বাচ্চাদের এটা হয় 0, কোনো দাঁত থাকে না, বাকিগুলো সেম 2100। তাহলে একটু দেখো, বাচ্চাদের থাকে 2102, বয়সন্ধিকালে থাকে 2122, আর যেটা হচ্ছে পূর্ণবয়স্ক তাতে থাকে 2123। এবার দেখি কয়টা দাঁত হয়। তুমি একটু আগের এখানে আমরা সুন্দরভাবে দেখছিলাম না? আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা দেখছিলাম না, একটা হচ্ছে 2123, একটা হচ্ছে 2122, আর একটা হচ্ছে 2102। তোমরা মোটামুটি জানো এটা বাচ্চা, এটা বয়সন্ধিকাল, এটা পূর্ণবয়স্ক। দাঁতের সংকেত তাহলে আমরা ওই যে I2, C1, P2, M3 দিয়ে করতে পারি। তাহলে দেখো আমি একটু বয়স্ক যেটা দেখি, 2123 যেটা, তাহলে এখানে থাকবে 2123, এখানে থাকবে 2123, এখানে থাকবে 2123, এখানে থাকবে 2123। এবার একটু যোগ করি, দেখো 3, 4, 5, 6, 7, 8, তারপরে এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, 4 8 কত? 32 হয়। তাহলে আমি একটু দেখি, তাহলে এখানে আমাদের দাঁত যদি আমি মোট গুনতে যাই তাহলে এটা হচ্ছে 32টা থাকে। সেম যোগ করো, 2, 4,
5 6 7, তার মানে 7টা। খন্ড কয়টা? 4টা। তাহলে 4 7 কত? 28টা দাঁত থাকবে। সেম 2টা 3টা 4টা 5টা, খন্ড কয়টা? 4টা। তাহলে এইটা মিলে হবে 20টা। তাহলে আমি যদি বলি বাচ্চাদের দাঁত থাকে কয়টা? 20টা। বয়সন্ধি গেলে কয়টা? 28টা। পূর্ণবয়স্কে থাকে কয়টা? 32টা, নাকি? এই যে বাচ্চাদের দাঁতটা, এটাকে আমরা বলছিলাম দুধ দাঁত। তাহলে কোশ্চেন যদি হয় দুধ দাঁতের সংখ্যা কয়টা? 20টা। পূর্ণবয়স্কদের দাঁতের সংখ্যা কয়টা? 32টা। এবার একটা জিনিস, মজার জিনিস দেখাই তোমাদের। এখানে দেখো, এখানে হয়েছে 2 আর এখানে 3 না, মানে একটা হচ্ছে 2122 আর একটা হচ্ছে 2123 ছিল না? তার মানে দেখো বয়সন্ধিকাল, মানে বয়সন্ধিকাল থেকে পূর্ণবয়স্ক হতে হলে তোমার এই শেষ যে দাঁত থাকে, যে মোলার যে দাঁতটা থাকে, এই মোলার দাঁত হওয়া লাগবে কয়টা? 3টা। আর বয়সন্ধিকালে আছে কয়টা? 2টা। তাহলে ওই যে একটা দাঁত হয়েছে না, ওই দাঁতটাকে আমরা বলি আক্কেল দাঁত। এবার আক্কেল দাঁতের ইংলিশ জানো কেউ? আক্কেল দাঁতের ইংলিশ হচ্ছে উইজডম টিথ। আক্কেল দাঁতের উইজডম টিথ বলি আমরা। এবার উইশ বলতে আমরা কি বুঝি? ইচ্ছা বুঝি। গ্রাম এলাকায় আমরা একটা ওয়ার্ড বলি, যার এই 32টা দাঁত থাকে, তাদের সে মুখে যে কথা বলে সে কথা ফলে যায়। এবং তোমাদের কাজ হবে কি, তোমাদের মধ্যে কার 32টা দাঁত আছে সেটাকে ধরে বলবা যে ভাই তুই বল যে আমার অ্যাডমিশনে চান্স হবে, বা তুই বল আমি গোল্ডেন এ প্লাস পাবো। তাহলে দেখবা তার মুখের কথা ফুলে গেছে। তাহলে ওই যে 1 নম্বর একটা দাঁত, যেটা হলে তুমি একদম পূর্ণবয়স্ক হয়ে যাবে, ওই দাঁতের ইংলিশ কি? উইজডম টিথ। অর্থাৎ ওটাকে আমরা আক্কেল দাঁত বলি। অনেকের থাকে, অনেকের থাকে না। যাদের থাকে তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব তোমাদের। যান্ত্রিক পরিপাক করে ফেলছি, কিন্তু দাঁত করে ফেলছি। আমাদের দাঁত টপিকটুকু শেষ যান্ত্রিকের। এবার আসি জিহ্বা। সবাই সবারটা বের করে একটু দেখো, তোমাদের জিহ্বাটা দেখতে এরকম ইউ আকৃতির। ওই যে বলছিলাম না ইউ আকৃতির কিছু শেপ থাকে, তাহলে আমাদের জিহ্বার শেপ হচ্ছে ইউ আকৃতির। কিন্তু তোমার বইতে যে লিখেছে, সে লিখেছে এটা ইউ শেপ না, এটা হচ্ছে ফ্লাস্ক আকৃতির। বইতে লিখতে পড়তে হবে, কিছু করার নেই। তাহলে আমাদের এটা কি শেপের থাকে? ইউ শেপের থাকে। খুব ভালোভাবে দেখো, আমাদের জিহ্বায় আমি অনেক প্রকার স্বাদ, মনে করো টেস্ট বার্ড আমরা দেখি, বা আমরা স্বাদের কথা বলি। এবার ক্লাসে মোটামুটি স্বাদের কথা বললে সবাই বলে 4টা স্বাদ, একটা ঝাল, টক, মিষ্টি, এরকম নোনতা, এরকম 4টা স্বাদ বলে। প্রথম ইনফরমেশন যেটা ভুল, ঝাল বলতে পৃথিবীতে কোনো স্বাদই নেই। যেমন তুমি একটা কথা চিন্তা করো, তুমি যত প্রকার খাবার খাও, সকল প্রকার খাবার তোমার মুখে দিয়ে দেন তুমি টেস্ট পাও। একমাত্র ঝাল, যেটা তুমি বাইরে এক্সটেন্ডেড অর্গানে যখন ইউজ করো তখন তুমি সেটা স্বাদ ফিল করো। আর কোনো কিছু কি তুমি ফিল করো? এই যে স্কিনে দিলে তুমি চিনি সারাদিন দিয়ে রাখো, তারপরে তুমি এটা টেস্ট যে মিষ্টি, কি রকমের মিষ্টি এটা তুমি বুঝতে পারবা না। যখন মুখে দিবা তখন টেস্ট পাবা। একটু মরিচ ঢেলে দেখো আজকে, দেখবে স্কিনটা খুব জ্বালা পোড়া করতেছে, তার মানে আমরা স্কিনে হচ্ছে অনুভব করি ঝাল। তাহলে ঝাল কোনো প্রকারের কি না? স্বাদ না। তাহলে ঝালটা কি? ঝাল হচ্ছে জিহ্বার একটা প্রদাহ হয়, অর্থাৎ একটা বিষক্রিয়া হয়। এটা অনেকেই মজা করে খায়, অনেকে মজা করে খায় না। তাহলে আজকে থেকে যে ঝাল খেতে পারে না বলবা না যদি খাবারের টেস্ট পাস না। ঝাল কোনো টেস্টই না, ঝাল হচ্ছে জিহ্বার জাস্ট প্রদাহ। এবার তোমাদেরকে শর্ট ফর্ম দিই যে এক্স্যাক্টলি স্বাদ কয়টা। স্বাদ কয়টা? স্বাদ মোট আছে আমাদের পৃথিবীতে যত স্বাদ আছে, এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা শর্ট ফর্ম দিই তোমাদেরকে, তোমার জীবনে যে বেস্ট ফ্রেন্ড, তার সাথে তোমার মিল আছে বলেই সে তোমার বেস্ট ফ্রেন্ড। যার সাথে মিল নেই, সে তোমার জীবনে কোনো প্রকারের বেস্ট ফ্রেন্ড হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে তোমার সাথে সেই বেস্ট ফ্রেন্ড হবে যার সাথে তোমার মিল আছে। শর্ট ফর্ম লিখে নাও একটু খাতায় কষ্ট করে। আমাদের শর্ট ফর্ম হচ্ছে মিল অতি, মতে মিতে মিষ্টি, লতে লবণাক্ত, অতে অম্ল বা টক, তিতে তিতা। তোমরা দরকার হলে মনে না থাকলে একটু রিপিট করে আবার একটু দেখো, কোনো সমস্যা নাই। মোট 7 কয়টা? 4টা। মিষ্টি, লবণাক্ত, অম্ল, আর একটা অম্ল বা টক, আর একটা হচ্ছে তিতা। এই 4 প্রকার ব্যতীত পৃথিবীতে আর কোনো স্বাদ নেই। ঠিক আছে? এবার দেখি কোথায় কোন স্বাদ পাও। প্রথমটা কি বললাম? মিষ্টি। এই মিষ্টি স্বাদ একদম এখানে আসে, এই জিহ্বার একদম অগ্রভাগে থাকে হচ্ছে মিষ্টি। এই মিষ্টির যে পরবর্তী স্থানটা থাকে, এখানে আমরা লবণাক্ত টেস্ট করি, এটা লবণাক্ত, এটা অম্ল, এটা তিতা। আবার এখানে রিপিট থাকবে। তাহলে দেখো, মিষ্টি আর তিতা এটা হচ্ছে একটা অগ্রভাগ, একটা পশ্চাৎভাগ। কোশ্চেন যদি আসে যে জিহ্বার অগ্রভাগে আমরা কোন স্বাদ পাই, তখন বলবা মিষ্টি। যদি বলে জিহ্বার পশ্চাৎভাগে কোন স্বাদ পাই, তখন বলবা তিতা। তাহলে যদি বাচ্চাদেরকে খাওয়াইতে যদি কষ্ট হয়, তাহলে পিছনে একটু কস্টেপ মেরে তারপর খাওয়াই দিও, তাহলে তিতা জিনিস খেতে পারবে ইজিলি, কোনো সমস্যা নাই। আমাকে আমার টিচার যখন বলছিল তখন কি কাজ করছিলাম, বাসায় আসছি, আসে বলছে জিহ্বার অগ্রভাগ হচ্ছে কস্টেপ দিয়ে হচ্ছে আটকাই দিছি, আটকাই দিয়ে দেন হচ্ছে মিষ্টি খেয়েছি। বেশি কোনো প্রকার মিষ্টির স্বাদ পাওয়া যায় না। তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো যে তুমি মিষ্টি ফিল করতে পারো নাকি পারো না। এখন তুমি একটা কথা বলতে পারো যে আপু, আমরা যখন খাবারের লবণ টেস্ট করি রান্না করার সময়, তখন তো আমি জিহ্বার অগ্রভাগ থেকে লবণ দেখি। এবার জিনিসটা হচ্ছে, তোমার জিহ্বা যদি শুকনো অবস্থায় থাকতো কিছু হইতো না। আমাদের জিহ্বা একটা খুব সুন্দর একটা উপাদান আছে লালা, ও করে কি, যখনই আমি এটাকে টেস্ট করি, কোনো খাবার নেই, এটা জিহ্বার সমস্ত জায়গায় ছড়িয়ে দেয়। তখন আমি সেই খাবারের টেস্টটা যেখান থেকেই করি না কেন, আমার খাবারের টেস্টটা হচ্ছে আমি মোটামুটি দেখবা তুমি ফিল করতে পারতেছো আমি খাবারের টেস্টটা পাচ্ছি। তাহলে একটা জিনিস, আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আছে মনে করো চারপাশে, জিহ্বার চারপাশে সব টেস্ট বার আছে, মাঝে কোনো স্বাদ করি নাই।
এই কোশ্চেনটা আসে, জিহ্বার কোন স্থানে কোনো প্রকার স্বাদকুড়ি আমরা পাই না, মাঝে কোনো স্বাদ পাই না। এর জন্যই যখন ঝাল খাও তখন ঝালটা জিহ্বার মাঝে লাগে বেশি, চারপাশে থেকে দেখবা জিহ্বার মাঝে তোমার ঝালটা ফিল হচ্ছে বেশি, কারণ আমার জিহ্বার মাঝে কোনো কি থাকে না, টেস্ট বাড থাকে না। আরেকটা কথা বলি তোমাদেরকে, বললাম না লালা হচ্ছে তুমি এখান থেকে গ্রহণ করলে সব জায়গায় খাদ্যটাকে ছড়িয়ে দেয়। এবার অনেকে আছে কথা বলতে গেলে দেখবা হচ্ছে কথা বলতে গেলে আটকে যায়, দুইটা হতে পারে, একটা তার লালা খরিত হচ্ছে না আর একটা অতিরিক্ত হচ্ছে, দুইটাই ঝামেলা। অতিরিক্ত হলেও ঝামেলা, কম হলেও ঝামেলা। কম হলে ঝামেলার একটা উদাহরণ দিই তোমাকে, যখন ঘুম থেকে ওঠো ওটার সাথে সাথে মা যদি কোনো কিছু জিজ্ঞেস করে তখন মেজাজটা হিউজ খিটখিটে থাকে, যে কথাটা কেন জিজ্ঞেস করতেছে, তখন কথা বলতে ইচ্ছে করে না আমাদের। কারণ কি, কারণ আমাদের তখন লালাটা সঠিকভাবে খরিত হয় না। আবার কিছুক্ষণ পর দেখবা হ্যাঁ এটা ঠিকঠাক হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে খাইতে ভালো লাগতেছে না, একটু 10টা 11টা বাজছে তখন খাইতে ভালো লাগতেছে, এটার কারণই সম্পূর্ণ লালার খেল। আবার মনে করো এত লালা খরিত হচ্ছে, তুমি কথা বলতে যাচ্ছ লালা একদম ছিটকে অন্যের ফেসের উপর পড়ে গেছে, এটাও ঝামেলা। তাহলে কম হলেও ঝামেলা, বেশি হলেও ঝামেলা, তার একটা নির্দিষ্ট অ্যামাউন্টে থাকতে হবে। সে অ্যামাউন্টটা কত, একজন স্বাভাবিক মানুষের দৈনিক 1200 থেকে 1500 লালা খরিত হয়, ml, লিটার না। যদি লিটার হইতো তাহলে সারাদিন লালা খরণ করতেই থাকতো, তাহলে ওটা হচ্ছে মনে করো কথা বলতে যাইতে আর দেখতে এখানে বালতি নেওয়া লাগতো, বালতিতে লালা পড়ে গেছে। একজন স্বাভাবিক মানুষের লালা খরিত হয় এতটুকু। আর একটা ইনফরমেশন জানাই, আমি যখন খাবারটাকে খাই দেখবা মাসের প্রথমে যেরকম খাবার খাইতে ভালো লাগতেছে মাঝে সেরকম লাগতেছে না, শেষে সেরকম লাগতেছে না। কারণ কি, আমাদের খাবার যখন তুমি খাও এই কুড়ি কুড়ি থাকে জিহ্বার মধ্যে, দেখবা একটু দানা দানা থাকে, বাচ্চাকালে আমি ওটা ছিঁড়ে ফেলে দিতাম, দেখলাম ব্লিডিং হচ্ছে। ওই যে কুড়ি কুড়ি যে জিনিসটা থাকতেছে না, ওটা খাদ্যের ঘষায় 12 থেকে 15 দিন পর পর ওটা নষ্ট হয়ে যায়। এই জন্য খাবার আমাদের মাসের প্রথম যেরকম লাগে শেষে সেরকম লাগে না। এটা ডিপেন্ড করে তোমার খাদ্য কি পরিমাণ ঘষা খাচ্ছে, এর উপর ডিপেন্ড করতেছে তোমার টেস্ট বাড। আমি কি ইনফরমেশন এতটুকু বুঝাইতে পারছি? এখান থেকে পড়বা কয়টা স্বাদ, 4টা স্বাদ। কোনটা স্বাদ না, ঝাল কোনো স্বাদ না। সামনে থেকে কোনটা মিষ্টি, শেষ থেকে কোনটা তিতা। কোথায় স্বাদকুড়ি নাই, মাঝে কোনো স্বাদকুড়ি নাই, এতটুকু ব্যতীত আর কিচ্ছু এই তোমার জিহ্বা থেকে পড়া লাগবে না। এবার মুখে কিন্তু যান্ত্রিক পরিপাক শেষ, এবার একটু রাসায়নিক পরিপাকে যাই। কে করছিল? বলছিলাম যে আমাদের মুখে রাসায়নিক পরিপাক করে লালা মশাই। আচ্ছা, এবারে লালাটা কোথা থেকে আসে? তুমি অবশ্যই বাসা থেকে লালা এনে তারপর খাবার খাও না, তোমার মুখের মধ্যে লালাই মানে লালা অংশটা থাকে। যেখান থেকে লালা খরিত হয় সেটাকে আমরা বলি লালা গ্রন্থি। আমাদের মোট লালা গ্রন্থি আছে কতটি? আমাদের মোট লালা গ্রন্থি আছে 3 জোড়া। অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন। লালা গ্রন্থি আছে কত জোড়া? লালা গ্রন্থি আছে মোট 3 জোড়া। যদি কোশ্চেন আসে কতটি একটু ভালোভাবে দেখো। লাভ দিয়ে ওই যে হিম আর গ্লোবিনের অনুপাত পড়ছিলাম না আমরা, ওই যে ব্লাডে তোমরা পড়ছো 1:25 পড়ছো হিম আর গ্লোবিনের অনুপাত। এবার কোশ্চেনে দেখছো অপশনে আছে 1:25, কোশ্চেন দেখোই না, আপু তো বলছিল যে হিম আর গ্লোবিনের অনুপাত থাকলে 1:25 হবে, তো অপশন দেখার দরকার কি, কোশ্চেন তো কমন পড়ছে, দুপ করে 1:25 দাগাই দিছো। আগে দেখবা হিম আর গ্লোবিন বলছে কিনা, যদি হিম আর গ্লোবিন বলে তাহলে অনুপাত হবে 1:25। যদি উল্টাইয়ে দেয় টিচারে যে গ্লোবিন আর হিমের অনুপাত কত, তখন বলবা 25:1, তখন কিন্তু 1:25 হবে না। এই জন্য ওভার এক্সাইটমেন্টের কোনো দরকার নাই। লালা গ্রন্থি কয় জোড়া? যদি বলে 3 জোড়া, যদি বলে কতটি তাহলে হচ্ছে 6টি। এবার দেখো কোথায় কোথায় আছে, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন যে কোথায় কোথায় তোমার লালা গ্রন্থি থাকে। প্রথম যে লালা গ্রন্থি তার নাম হচ্ছে প্যারোটিড। প্রথম লালা গ্রন্থি নাম, এটা শর্টকাট আমার কাছে নাই, অবস্থানের সাথে মোটামুটি আমি মিল সম্পন্ন কিছু বলতে পারতেছি না। প্যারোটিড লালা গ্রন্থি থাকে কানের নিচে। তোমার এই কানের নিচে যে লালা গ্রন্থি থাকে তাকে আমরা বলি প্যারোটিড লালা গ্রন্থি, এবং সব থেকে বড় লালা গ্রন্থির নাম প্যারোটিড। অনেক ইম্পর্টেন্ট। যদি বলে কত জোড়া? 3 জোড়া। যদি বলে সব থেকে বড় লালা গ্রন্থির নাম কোনটি, তাহলে বলবো প্যারোটিড। যদি বলে কোথায় থাকে, কানের নিচে। সবকিছু বলে দিছি। 2 নম্বর দেখো, 2 নম্বর লালা গ্রন্থির নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই সাব কথাটা একটু শোনো, সাবের একটা কাহিনী শোনো। সাবমেরিনের নাম শুনছো? কখনো দেখছো সাবমেরিন পানির উপর থেকে চলতেছে? সাবমেরিন সবসময় নিচ থেকে যায়। আবার সাব স্যান্ডউইচ খাইছো? কখনো দেখছো রুটির উপর জিনিসপত্র দিয়ে তোমাকে দিয়ে দিচ্ছে? এটা কিন্তু করে না, রুটি দেয় তার উপর একটা মাংস দেয় তার উপর একটা রুটি দিয়ে সাব স্যান্ডউইচ তৈরি করে। তাহলে সাব মানে নিচে, মোটামুটি এটা মনে রাখবা। সাব ওয়ার্ডটা আমি যেখানেই দেখবো সেটা বলতে আমি নিচে বুঝাবো। ম্যান্ডিবুলার, ম্যান্ডিবল হাড্ডিটা থাকে কোথায়? ওই যে বলছিলাম কথা বলার সময় একমাত্র যে হাড্ডি নড়ে সেটা হচ্ছে এই যে ম্যান্ডিবল যে হাড্ডিটা, এটার নিচে যে লালা গ্রন্থি থাকে তার নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার। ইনফরমেশন ক্লিয়ার? যদি বলে নিম্ন চোয়ালের নিচে, নিম্ন মানে নিচে, চোয়াল মানে কথা বলার সময় যেটা আমি নাড়াচ্ছি, তাহলে যদি বলে নিম্ন চোয়ালের নিচে কোন লালা গ্রন্থি থাকে, তখন বলবো সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থি থাকে। ইনফরমেশন ক্লিয়ার? তাহলে প্যারোটিড কানের নিচে, সাবম্যান্ডিবুলার ম্যান্ডিবলের নিচে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল। লিঙ্গুয়াল। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তুমি যখন কথা বলো তখন তোমার একটা পার্ট অনেক
ভূমিকা পালন করে, লালার কথা তো বলছিলাম, আর একটা পার্ট খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, সেটা হচ্ছে জিহ্বা। আমি যখন কথা বলি তখন জিহ্বা আমাদের অনেক সাহায্য করে। আচ্ছা, তাহলে এই যে জিহ্বাটা সাহায্য করতেছে ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে মনে রাখবা, মুখের মধ্যে জিহ্বা সাহায্য করে, ভাষা বলতে জিহ্বা সাহায্য করে। তো লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা, সাব মানে নিচে, তাহলে জিহ্বার নিচে যেটা থাকবে সাবল্যাঙ্গুয়াল। যদি বলে নিম্ন চোয়ালের নিচে কোনটা থাকে, সাবম্যান্ডিবুলার। যদি বলে সব থেকে বড় লালাগ্রন্থির নাম কি, তাহলে বলবো হচ্ছে প্যারোটিড। এই তিনটে নিয়ে কোনো ঝামেলা আশা করি থাকার কথা না। তার মানে আমাদের লালাগ্রন্থি শেষ। তাহলে আমাদের মুখ কিন্তু শেষ। মুখে আমি যান্ত্রিক পরিপাক করছি দাঁত এবং জিহ্বা দিয়ে, আর রাসায়নিক পরিপাক করছি লালাগ্রন্থি নিয়ে। সকল ইনফরমেশন আমি তোমাকে বলে দিছি, শুধু একটা ইনফরমেশন অ্যাড করব, এই লালাগ্রন্থির মধ্যে একটা এনজাইম থাকে, বলছিলাম না মুখে কোন জাতীয় খাদ্য পরিপাক হয়, 1 নম্বর যেটা থাকে শর্করা। তাহলে ওইটা পরিপাকের জন্য লালা যে এনজাইমটা দিবে, সেই এনজাইমটার নাম হচ্ছে টায়ালিন। অনেক ইম্পর্টেন্ট। তাহলে যদি কোশ্চেন হয় টায়ালিন এনজাইম আমাদের কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে, শর্করা জাতীয় খাদ্য। কোথায় বসে করে, মুখে বসে করে। কোনো ঝামেলা আছে, কোনো ঝামেলা নাই। তার মানে আমাদের মুখ শেষ। এবার খাদ্য যাবে কোথায়, পাকস্থলিতে যাবে। এখান থেকে দুইটা ইনফরমেশন পড়বা শুধু। এখানে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কি কাজ করে, ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে। বেড়ে গেলে কি হবে, অ্যাসিডিটি হবে। ওষুধ কি খাবা, অ্যান্টাসিড খাবা। একটা খুব ইম্পর্টেন্ট কেমিস্ট্রিতে কোশ্চেনটা আসে যে আমাদের যখন অ্যাসিডিটি হয় তখন যে আমরা অ্যান্টাসিড ওষুধটা খাই, ওটার মধ্যে কি থাকে, সবসময় মনে রাখবা পেটে থাকতেছে অ্যাসিড, এটাকে যদি মারতে হয় আমার দরকার ক্ষার। তাহলে আমাদের ওষুধে থাকে ক্ষার, পেটে থাকে অ্যাসিড, দুইটা বিক্রিয়া করে উৎপাদন করে লবণ পানি। এটা প্রথম ইনফরমেশন, পাকস্থলী। দ্বিতীয় একটা জিনিস জানবা, গ্যাস্ট্রিক আলসারের নাম তো মোটামুটি সবাই শুনছো। দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে তুমি অত্যাধিক পরিমাণে ব্যথার ওষুধ খাচ্ছ, দেখবে মোটামুটি ব্যথার ওষুধ যখন খাইতে বলে তখন এটার সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেয়। সবাই যখন প্রেসক্রাইব করে তখন একটা অ্যান্টিবায়োটিক বা একটা ব্যথার ওষুধের সাথে বলে আপনি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। কেন খাবেন, কারণ আমরা যখনই ব্যথার ওষুধটা খাই তখন এটাকে মানে আমাদের অ্যাসিড ফর্ম হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনেক বেশি ফর্ম হয়, তখন আগে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই, তারপর আমরা হচ্ছে ব্যথার ওষুধটা খাই। কিন্তু আমরা তো বাঙালি, মনে তো থাকে না, হয় খাবারের মধ্যে মনে পড়ে, না হয় খাবারের শেষে মনে পড়ে, তারপর ওই সময় খেয়ে দিও, কোনো ঝামেলা হবে না। আচ্ছা, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটে থাকে কিসের জন্য, মারার জন্য, ওই জীবাণু মারার জন্য, তোমাকে মারার জন্য। যদি কাউকে মারতে চাও পেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বের করে মুখে মারবা, তাহলে দেখবা তার হচ্ছে ই হয়ে গেছে, ওই অ্যাসিড মারছো, অ্যাসিড হয়ে গেছে। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতেছে। দ্বিতীয়তে কি বললাম, গ্যাস্ট্রিক আলসার দুই ভাবে হতে পারে। যদি তুমি ব্যথার ওষুধ খাও, তোমার বইতে এটাকে এনএসএআইডি বলছে, এনএসএআইডি ফুল ফর্ম যখন চান্স পেয়ে যাবা তারপর পড়ো, সমস্যা নাই। এটা হচ্ছে প্রথম কারণ, অর্থাৎ তোমার জন্য যেটা হচ্ছে, তুমি যেটা করতেছো সেটা। আর একটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াটা হচ্ছে তোমার এই গ্যাস্ট্রিক আলসার করে, মানে মোটামুটি করে, সেই নামটা পড়বা, ওই যে ব্যাকটেরিয়াটার নাম পড়বা, সেটাকে আমরা বলি হেলিকোব্যাক্টর পাইলোরি। হেলিকোব্যাক্টর পাইলোরি, এটা হচ্ছে আমাদের কি করে, হেলিকোব্যাক্টর পাইলোরি হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক আলসার করে। হইছে, ওষুধ খাবার, দেখবা সুস্থ হয়ে গেছে। এটা ছাড়া পাকস্থলীতে মোটামুটি আর কোনো ইনফরমেশন তোমাদের পড়ার দরকার নাই। পাকস্থলী গেল। আচ্ছা, এবার একটুখানি আরেকটা ইনফরমেশন দিই আমি। এই পাকস্থলী তো মোটামুটি এরকম দেখতে, আমি ছবি খুব সুন্দর আঁকি, আমি জানি, তোমাদের কারো বলতে হবে না। তো এটা হচ্ছে আমাদের পাকস্থলী। এই পাকস্থলী একটু কার্ভ শেপের, দেখছো, মোটামুটি একটু কার্ভ শেপের থাকে। এটার উপরে একটা অর্গান থাকে, এটাকে আমরা বলি লিভার। আর নিচে একটা অর্গান থাকে এরকম পাতার মতো, এটাকে আমরা বলি অগ্নাশয়। আর উপরে থাকতেছে লিভার, নিচে থাকতেছে অগ্নাশয়। এবার এটা মানে এই দুইটার মধ্যে প্রথম যে ইনফরমেশন পড়বা লিভারের ক্ষেত্রে, প্রথম কিন্তু বলে দিছি পাকস্থলীর উপরে থাকে লিভার। এবার একটু লিভার সম্পর্কে একটুখানি জানো। লিভার যেখানে দেখবা সেখানে একটা কমন ওয়ার্ড দেখবা, হেপাটিক কথাটা ইউজ করছে। তাহলে হেপাটিক বলতে আমরা কি বুঝবো, লিভার। যেমন কিছুদিন আগে হেপাটাইটিসে মারা গেল না একজন, তাহলে হেপাটাইটিস যখন হয় তখন লিভারটা মানে ওই রোগটাকে আমরা বলি লিভার সিরোসিস, অর্থাৎ তার এক্স্যাক্টলি লিভারটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তখন আমরা লিভার ট্রান্সপ্লান্ট করতে পারি, যেরকম কিডনি ট্রান্সপ্লান্ট করে এটাকে আমরা লিভার ট্রান্সপ্লান্ট করতে পারি। তাহলে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আমি একজনের কিডনি সম্পূর্ণ এনে আমি আমার শরীরে প্রতিস্থাপন করে দেবো। লিভার ট্রান্সপ্লান্টের মানে প্লান্টেশন প্রক্রিয়াটা খুব মজাদার, আমার ভালো লাগে মোটামুটি। আমার লিভার নষ্ট হয়ে গেছে মনে করো, কেউ একজন তার লিভার থেকে একটা খন্ড এনে আমার শরীরের মধ্যে হচ্ছে স্থাপন করে দিবে, দেখবে ওটা বিভাজিত হয়ে আমার সাইজের হয়ে গেছে। আর সে যেটা হয়েছে যতটুকু আমাকে দিয়েছে ওটাও তার কভার আপ হয়ে গেছে। সব থেকে ভালো পদ্ধতি, সেও সুস্থ থাকতেছে, আমিও সুস্থ থাকতেছি, জিনিসটা সুন্দর লিভার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে। লিভার হচ্ছে শর্টকাট, আমি কি শিখলাম, হেপাটিক। তাহলে যদি বলে যে হেপাটিক পোর্টাল শিরা কোথায় থাকে, বলবা লিভারে থাকে। কারণ তুমি জানো হেপাটিক ওয়ার্ডটা ইউজ করা হয় লিভারের ক্ষেত্রে। লিভারের থেকে সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট, মানবদের সব থেকে বড় গ্রন্থি বলা হয় লিভারকে।
মানবদেহের সব থেকে বড় গ্রন্থি কে? লিভার। এটা সাথে কিছু বলে দিই তোমাদের জন্য, যেহেতু সব থেকে বড় গ্রন্থি, ওকে তো একটু বড় সড়ো কাজ দেওয়া লাগে, ওকে বলা হয় জৈব রসায়নাগার। অর্থাৎ তোমার শরীরে যত ক্রিয়া বিক্রিয়া হয় এর মধ্যে সব থেকে বেশি ক্রিয়া বিক্রিয়া হয় হচ্ছে লিভারে। তাহলে দুইটা নাম পড়বা ওর, প্রথম নাম পড়বা হচ্ছে সব থেকে বড় গ্রন্থি, আর একটা হচ্ছে ও কি করে, ওই যে কি যেন বললাম, লিভার হচ্ছে সব থেকে বড় গ্রন্থি থাকে, হেপাটিক পোর্টাসিয়া ওর মধ্যে থাকে, এবং ওকে জৈব রসায়নাগার বলা হয়। এতটুকু ইনফরমেশন তো ক্লিয়ার। এবার একটা লিভারের কাজ দেখো, লিভারটা মোটামুটি এরকম থাকে দেখতে, এরকম মেবি এরকম শেপের থাকে লিভারটা। এই লিভারের একটা কাজ আছে, কিন্তু ওকে আমি সে মোটামুটি বলি না। লিভার হচ্ছে পিত্ত রস উৎপাদন করে। এবার এই পিত্ত রসটা যেটা উৎপাদন করবে ও কিন্তু জমা রাখবে না, পিত্ত রস জমা রাখতে সাহায্য করে পিত্তথলি। তাহলে পিত্তথলির মধ্যে হচ্ছে পিত্ত রস জমা থাকে, আর এটা উৎপাদন করে কে? উৎপাদন করে হচ্ছে লিভার। লিভারের মোট খণ্ড থাকে 4টি, একটা হচ্ছে ডান, একটা হচ্ছে বাম। এদের মধ্যে সব থেকে বড় খণ্ডের নাম হচ্ছে ডান, এবং এই পিত্ত রসটা উৎপাদন করেই হচ্ছে আমাদের ডান খণ্ডের নিচ থেকে হচ্ছে পিত্তথলিটা উৎপাদন করে হচ্ছে দিয়ে দেয়। আচ্ছা, মোটামুটি লিভার সম্পর্কে তো সবকিছু জানছো। আচ্ছা, যতটুকু আছে ততটুকুর কিছু অংশ আমি তোমাকে চেষ্টা করছি বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।